নমস্কার। আপনাদের অনুভূতিকে আরও একটু নিবিড় করতে কল্পনার ডানায় চেপে গল্পের ঝুলি নিয়ে হাজির গল্প। এই ঝুলিতে আছে অনেক গল্প, যা আপনাদের শোনাবো ধীরে ধীরে, অল্প অল্প। আমাদের আজকের গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ আকস্মিক ও কাকতালীয়। গল্পের প্রধান উদ্দেশ্য কারোর ধর্মীয় বিশ্বাস বা কোনো রকম ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করা নয়। আমরা আশা করব শ্রোতারা এটিকে নিছক গল্প এবং বিনোদনের মাধ্যম হিসেবেই গ্রহণ করবেন। বাংলা সাহিত্যের ভয়ের জগতে যে নামটা আমাদের শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত নামিয়ে আনে, তিনি হলেন অভীক সরকার। 1979 সালের জন্ম নেওয়া এই লেখকের স্কুল জীবন কাটে শিবপুরের এসএসপিএস বিদ্যালয়ে। কিন্তু ওনার পরিচিতি শুধু সেখানেই থেমে থাকেনি। আইআইটি খড়গপুর এবং আইআইএম কলকাতার মতো দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান থেকে তিনি উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন। ডিগ্রি আর বহুজাতিক সংস্থার ব্যস্ত সেলস লাইফ কোনোটাই ওনার ভেতরের লেখক সত্তাকে আটকে রাখতে পারেনি। 2005 সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করেন তিনি। আর সেই সেলস লাইফের ধুলোমাখা বিচিত্র সব অভিজ্ঞতাই 2017 সালে বইয়ের রূপ পায়। প্রকাশিত হয় ওনার প্রথম বই মার্কেট ভিজিট। তবে বাস্তবের রুক্ষ মাটি ছেড়ে আজ আমরা পা রাখব ওনার তৈরি এক অপ্রাকৃত জগতে। 2019 সালে প্রকাশিত ওনার সারা জাগানো বই খোড়া ভৈরবীর মাঠ থেকে নেওয়া হয়েছে আমাদের আজকের গল্প। তাহলে আর অপেক্ষা কিসের? অভীক সরকারের কলমে শুরু হচ্ছে আজকের হাড় হিম করা নিবেদন, খোড়া ভৈরবীর মাঠ। ঠিক সন্ধেটা লাগার মুখে গ্রামের খোড়া ভৈরবীর মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখুজ্জে বাড়ির বাসন্তী পিসি। পিসির বয়স ওই 50-এর কাছাকাছি হবে। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার। পৃথুল ও মেদবহুল মুখে ঘাম তেলের মতো একটা আলগা তৃপ্তির জেল্লা সবসময়ই যেন লেগে থাকে। নিত্যই মায়ের থানে পুজো দিতে আসেন তিনি। শনি আর মঙ্গলবারে ঘটাটা একটু বেশিই থাকে। তা হয় হোক, এই ভৈরবী মায়ের কৃপাতেই তো গঞ্জের বাজারে এত বড় চালকল আর দুখানা অয়েল মিল রয়েছে ওদের। কর্তা কাজকর্ম থেকে অবসর নিয়েছেন বছরখানেক হলো। এখন সবকিছু ছেলে নিতাই সামলায়। চালাক চতুর ছেলে নিতাই। এই তো মাসখানেক হলো তার বিয়েও দিয়েছেন পিসি। মেয়ে বর্ধমানের, পাল্টি ঘর। ভারী লক্ষ্মীমন্ত বৌমা পেয়েছেন বাসন্তী পিসি। সেদিন তো সামন্ত গিন্নি গ্রামের গিন্নিদের মজলিসে সবার সামনে বলেই দিলেন, মুখুজ্জে গিন্নির কপাল আছে গো, ভারী ভাগ্যি করে বউ পেয়েছে। ডিগ্রি পাস হলে কি হবে, বউয়ের স্বভাব চরিত্রের যেমন ঠান্ডা তেমন কাজকর্মেও ভারী চটপটে। শুনে বুকে বাতাস লেগেছিল বাসন্তী পিসির। আহা, সুখ যেন ভিয়েনে বসানো কড়াইয়ের দুধের মতো উথলে উথলে পড়ছে। দুহাত জোর করে নম করলেন বাসন্তী পিসি। মা গো, রক্ষে করো মা, তুমিই সব। আজ পূর্ণিমা। আকাশ জুড়ে মস্ত বগিথালার মতো চাঁদ উঠেছে। হেমন্তের বাতাসে বেশ শিরশির একটা ভাবও আছে। গ্রামের শেষে যোগেন চাকলাদারের বাড়ি, তারপরেই কালীর মাঠ। আর মাঠের পাশেই ভূসুন্ডি কাকের আমলের বড় বটগাছটার নিচে সেই ভৈরবকালীর মন্দির। তালদিঘির ভৈরবকালীর সুনাম আছে ভারী জাগ্রত দেবী বলে। দূর দূরান্ত থেকে লোকে পুজো দিতে আসে সেখানে। আর আসবে নাই বা কেন?
এই মন্দির নিয়ে বেশ ভয় ধরানো কাহিনীও আছে যে একটা। লোকে বলে এ মন্দির নাকি ৩০০ বছরেরও বেশি পুরনো। মুর্শিদ কুলি খাঁয়ের খাজানজি রায় রায়ান রামভূষণ দে সরকারের আদেশে বানানো। কামাখ্যা থেকে বিখ্যাত অঘরী সাধক কালীগিরি তান্ত্রিককে আনা হয়েছিল মায়ের মূর্তি প্রতিষ্ঠার জন্য। প্রতিষ্ঠার দিন সরকার মশাইয়ের এক বিশ্বস্ত প্রজার অসাবধানতায় মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটি ভেঙে যায়। প্রবল প্রতাপশালী রায়রায়ান সেই হতভাগাকে কাটতেই চেয়েছিলেন বটে, কিন্তু হাতের কাছে চটজলদি একটা তলোয়ার বা সরকি খুঁজে না পেয়ে শেষমেশ অনিচ্ছার সঙ্গেই সেই প্রজাকে সরালে কুত্তা দিয়ে খাওয়ানোর বিধান দেন। কিন্তু তাতে বাদ সাধেন কালীগিরি তান্ত্রিক স্বয়ং। তাতে রামভূষণ বেজায় মনক্ষুণ্ণ হয়েছিলেন বটে। সচরাচর তিনি এসব ক্ষেত্রে জ্যান্ত পুঁতে দিয়ে থাকেন। কুত্তা দিয়ে খাওয়ালে কষ্টটা কিছুটা কম হতো বলেই তার ধারণা। তাছাড়া অবলা প্রাণীগুলো পেট পুড়ে খেতেও পারত, সেই পুণ্যটার কথা না ভাবলেও চলবে কেন। তবে তার থেকেও বড় কথা হচ্ছে খুতো মূর্তি নাকি পুজো করতে নেই। এই নিয়ে কিছু গুইগাই করছিলেন দে সরকার মশাই। অট্টহাসিতে সে আপত্তি উড়িয়ে দিয়ে কালীগিরি তান্ত্রিক বলেন, কাল তোর মেয়ের পায়ের একটা আঙুল কাটা পড়লে তাকে ফেলে দিয়ে নতুন মেয়ে আনতি নাকি রে? মূর্তি তো শুধু সাধন ভোজনের সুবিধা হবে বলে রে পাগল। যে বেটির পায়ের তলায় স্বয়ং মহাকাল শুয়ে আছেন তার কি এসে যায় রে এইসবে? কিন্তু গুরুদেব, এতে করে যদি সেবায়েত বা গ্রামের অমঙ্গল হয়? কথাটা কালীগিরি তান্ত্রিককে ভাবিয়েছিল ঠিকই। তা নইলে তিনি সেই রাতেই শ্মশান থেকে এক চণ্ডালের শব এনে তন্ত্রমতে সব সাধনায় বসবেন কেন? কালীগিরি তান্ত্রিক শ্মশান সিদ্ধই ছিলেন। ভোর হওয়ার আগেই লোকচক্ষুর অগোচরে সেই চণ্ডালের দুটি হাতের আর দুটির পায়ের হাড় দিয়ে মন্দির আর গ্রামের চৌদিক ঘিরে ভূমি বন্ধন করে দেন তিনি। সেই থেকেই তালদিঘির কালী ঠাকুর খোড়া ভৈরবী বলে এদিগরে প্রসিদ্ধ। তালদিঘি গ্রামের লোকে জানে যতদিন ভৈরবী মা আছেন ততদিন মায়ের আশীর্বাদে তালদিঘির ওপর কোনো বড় অপঘাত আসতে পারে না। এক যদি না ভারী মন দিয়ে পুজো দিচ্ছিলেন বাসন্তী পিসি। ভক্তিতে মনটা ভরে উঠেছিল তার। হাত জোর করে কপালে ঠেকিয়ে বিড়বিড় করছিলেন তিনি, সবই তো হলো মা, এবার একটা কোলজোড়া নাতি দিও। যাওয়ার আগে যেন বংশের প্রদীপ দেখে যেতে পারি মা। সামনের কালী পুজোয় সোনার নথই মানত করে ফেললেন তিনি। জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী ইত্যাদি বলে টোলে আরতি করবার সময় প্রদীপটা যেই না ভৈরবী মূর্তির মুখের সামনে এনেছেন, সেদিকে এক ঝলক তাকিয়েই মুহূর্ত খানিক স্তম্ভিত রইলেন তিনি। আর তারপরই আওয়াজ তুলে দরাম করে পড়ে মূর্ছা গেলেন গায়ের মুখুজ্জে বাড়ির দাপুটে গিন্নি বাসন্তী রানী মুখুজ্জে। মন্দিরের সেবায় যোগেন ভস্টাজি মশাই তখন মন্দিরের বাইরে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো তেলে রোয়াকে বসে পুজো দিতে আসা আরো জনা কয়েক পুরুষ ও মহিলাকে কৌশিকী অমাবস্যায় মহাভৈরবকালীর পুজো মাহাত্ম্য বোঝাচ্ছিলেন। অন্তত 4টে পুজো বা যজ্ঞ পাকড়াও করে ফেলেছিলেন প্রায়। মাস দুয়েকের জন্য বাংলার চাটের বন্দোবস্ত হাতে আশি করছে প্রায়। তার মধ্যেই এই মন্দিরের ভেতরে ছুটে যেতে দেরি হয়নি কারোরই। লোকে প্রথমে ভেবেছিল মুখুজ্জেগিন্নির ফিটের ব্যামোটা বোধহয় আবার ফিরে এসেছে, কিন্তু গ্রামের মহিলারা যখন মুখুজ্জেগিন্নির বিশাল শরীরখানি ঘিরে জলের ছিটে আর হাওয়া দিতে ব্যস্ত, তখন যোগেন ভস্টাজি কাঁপতে কাঁপতে ভৈরবী মূর্তির দিকে ডান হাতের তর্জনী তুলে, এ কি করে হলো? এ যে মহা সর্বনাশ!
মায়ের কোপ দৃষ্টি জেগেছে রে। এই বলে দড়াম করে পড়ে যেতেই লোকজনের মনে হয় যে ব্যাপারটা অন্য কিছু হলেও হতে পারে। তখন সমবেত লোকেদের নজর ঘুরে যায় মূর্তির দিকে, আর তারপরেই লোকজন ভয়ে আর আতঙ্কে একেবারে কাঠ হয়ে যায়। সেই রাতেই প্রবল ঝড় ধেয়ে আসে তালদিঘির ওপরে, আর খোড়া ভৈরবী মাঠের উত্তর দিকের প্রাচীন বটগাছটা তাতে উপড়ে যায়। কেউ যদি গাছের গুড়ির দিকে মাটি আর শিকড় সরিয়ে দেখতো, একটা ঝুরঝুরে উড়ুর হাড় তার নজর এড়াতো না নিশ্চয়ই। গ্রামে ঢোকার সময়ই একটা কিছু টের পাচ্ছিল দনু, ওরফে দনুজ দমন সেনাপতি। হপ্তা দুয়েক হলো এখানেই তালদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনের সায়েন্সের টিচার হিসেবে জয়েন করেছে সে। কলকাতা শহর ছেড়ে এই গন্ডগ্রামের দিকে চাকরি করতে আসার খুব একটা ইচ্ছা ছিল না দনুর। এসএসসির পরীক্ষাটা দিয়ে এদিক ওদিক প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরির চেষ্টা করছিলই সে, কিন্তু দু একটা ইন্টারভিউ দিয়ে দনু দ্রুতই বুঝে যায় যে চাকরির বাজারের হাল সে যতটা ভেবেছিল তার থেকেও খারাপ, খুবই খারাপ। বৌদিও এদিকে ঠাড়ে ঠোড়ে ইঙ্গিত দিচ্ছিল যে দাদার সংসারে বেশি দিন গলগ্রহ হয়ে থাকলে এখন যে ডিমটা দুধটা জুটছে সেটা ভবিষ্যতে নাও জুটতে পারে। ফলে বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো এই স্কুল মাস্টারির চাকরিটা পেয়ে আর দুবার ভাবেনি দনু। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়ে এক প্রকার স্টেশনে এসে রেলগাড়ি চেপে বসা বললেই চলে। গ্রামের একদম কোনায় সস্তায় একটা বাড়ি ভাড়াও স্কুলের পক্ষ থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল তাকে। গত দুদিন গ্রামে ছিল না দনু। সপ্তাহান্তের ছুটিতে কলকাতা গেছিল দাদা বৌদির সঙ্গে দেখা করতে, আর টুকটাক কিছু কেনাকাটাও ছিল। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত সে যখন স্টেশনে পৌঁছায় তখন 8:40-এর লোকাল দিয়েছে ছেড়ে। ফলে সে লাস্ট ট্রেনটাই ধরতে বাধ্য হয়। স্টেশন থেকে টোটো ধরেছে দনু, বরাবরই যেমন ধরে। সারা স্টেশন চত্বর ফাঁকা দেখেও তেমন কিছু মনে হয়নি, কিন্তু টোটোটা যখন ভেতরে ঢোকার বদলে গ্রামের বাইরেই তাকে নামিয়ে দিল, তখনই খটকাটা লাগলো তার। কি রে, ভেতরে যাবি না? না বাবু, চাপা স্বরে জবাব দেয় মফিজুল। এখন রাতের বেলা গায়ে ঢুকতে পারবো নি, আব্বু মানা করে দিয়েছে। কেন রে, আগের হপ্তাতেই তো বাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছিস, তা আজ কি হলো? সেসব বলতে পারবো নি বাবু, বলা বারণ। এই তো একটুখান রাস্তা, হাঁটি সইলা যান না কেন? তা বলি বাবু, টর্চ আনিসেন? টর্চ আনবো কেন? আগে যদি জানতাম আজ এইসব ফালতু বাহানা মারবি তাহলে একটা ব্যবস্থা করতাম। যত সব। বাবু, এই টর্চ খান নেন কেন? বাড়ির ভিতরে ঢুকবার আগ তো টর্চ খান নেভাবেন না বাবু। আর পিছন বাগ থেকে কেউ ডাকলে খবরদার ফিরে তাকাইয়েন না কিন্তু। আল্লাহর নাম, থুড়ি থুড়ি থুড়ি, রামের নাম নিতে নিতে সইলা যাবে। টর্চ খান কাল বাজার করতে আসবেন যখন, তখন ওই সালনের মুদিখানায় দিয়ে দিয়েন। সলি বাবু। বলে আর দাঁড়ায় না মফিজুল, টোটোখানা ঘুরিয়ে সেখান থেকে প্রায় পালিয়েই যায় সে। রাস্তা দিয়ে আস্তে আস্তেই একটা পচা আষ্টে গন্ধ টের পাচ্ছিল দনু, তার সাথে পাথর চাপা নই শব্দ। কিন্তু তা সত্ত্বেও চারিদিক এত চুপচাপ কখনো দেখেনি সে। রোজই রাতে খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোয় দনু। তখন হাট ফেরতা চাষিদের দল রাস্তায় থাকে, থাকে সাইকেলের সামনে রডে মেয়ে বসিয়ে ঘুরতে বেরোনো বখাটে ছোড়াদের দল। এছাড়াও শহর থেকে রাতের ট্রেনে আসা অনেকের সঙ্গেই দেখা হয় তার। আজ তবে সবকিছু এত চুপচাপ কেন?
দুদিন আগেই পূর্ণিমা গেছে, আকাশে দ্বিতীয়ার চাঁদ, অল্প একটু মেঘও করেছে। আবছা আলো ছায়ায় সামনে পড়ে থাকা কালো ফিতের মতো সরু রাস্তাটাকে সাপের খোলসের মতো লাগছিল দনুর। যেখানে টোটো তাকে নামিয়ে দিয়ে গেছে সেখান থেকে তার বাড়ি বেশ খানিকটা রাস্তা। যেতে যেতে খেয়াল করে সে, চারিপাশে একটুও শব্দ নেই, কোথাও কিচ্ছু নেই। মানুষজন বা নেড়ি কুকুর কারো পাত্তা নেই, এমনকি গাছের পাতা অবধি নড়ছে না। শুধু চারিদিকে আলগা অভিশাপের মতো লেগে আছে কটু আষ্টে গন্ধটা। আরো কি যেন একটা নেই ভাবছিল দনু, তাই এত অস্বস্তি হচ্ছে আজ। একটু পরে সেটা খেয়াল করতে তার হাঁটাটা আস্তে হয়ে এলো। ঝিঝির ডাক, একটা ঝিঝি পোকাও ডাকছে না আজ। গ্রামে আসা স্তক এই 2 সপ্তাহে এমন একটা রাতও যায়নি যখন এই বিপুল শব্দ ব্রহ্মতালা লাগায়নি তার কানে। আজকাল তার অনেকটা অভ্যাস হয়ে গেছে এই শব্দটায়, তাই এত চুপচাপ থাকাটা কেমন একটা অশরীরী লাগলো তার। দনুর মনে হচ্ছিল এই চুপ জোছনার রাত যেন ভারী পাথরের মতো তার বুকের ওপর চেপে বসেছে। শীতের রাতেও একটু ঘেমে উঠছিল দনু। হাঁটার বেগটা বাড়িয়ে দিল সে। সামনের তেমাথার মোড় থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডান দিকে। সেই রাস্তা দিয়ে একটু এগোলেই গ্রামের পাশের বড় বাঁশবনটা। তার গা দিয়ে একটা শর্টকাট আছে দনুর বাড়ির দিকে যাওয়ার। রাস্তাটা খোড়া ভৈরবী মাঠের ধার ঘেঁষে যায়। সেই রাস্তাটাই ধরল দনু, তাড়াতাড়ি হবে। আর এক মুহূর্ত খোলা জায়গায় থাকতে চাইছিল না সে। বাঁশবনের মাঝামাঝি যেই এসেছে সে, সেই পচা গন্ধটা যেন হঠাৎ করে বেড়ে উঠে এক ঝলক দমকা হাওয়ার মতোই ঝাপটে গেল তার চোখে মুখে। প্যান্টের পকেট থেকে রুমালটা বার করে নাকে দিতে যাবে দনু, এমন সময় বাদিকে কি যেন একটা আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল সে। ঝোপের আড়ালে কি ওটা? ওই যে নড়াচড়া করছে। মাথা নিচু করে হাতের পাতাটা কপালের উপর ধরে ঠাহর করার চেষ্টা করলো সে। মুল্লিদের বাড়ির কেলে গাইটা না? এখানে বসে আছে কেন এত রাতে? গোয়ালে নিয়ে যায়নি কেউ? রাস্তা ছেড়ে সন্তর্পণে বাঁশবাগানে ঢুকলো দনু। বুকটা দুরু দুরু করছিল তার। একটু এগিয়েও থমকে গেল সে, কারণ সে স্পষ্ট দেখতে পেল যে গরুটা আসলে বসে নেই, শুয়ে আছে। আর যেভাবে ঘাড় কাত করে শুয়ে আছে তাতে বোঝাই যায় যে তার গলাটা মুচড়ে দিয়েছে কেউ। একটা হাড় চিবানোর মর্মর আওয়াজ কানে এলো নাকি তার। আর মরা গরুটার পাশে কালো ছায়ার মতো কি ওটা, জল জলে চোখ। ঠিক এই সময়ই মেঘ সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল তার গায়ে। তারপর আর কিচ্ছু মনে নেই দনুর। বাথরুমে ঢুকে বেসিন ধরে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল শামু, মানে এবাড়ির নতুন বউ শাম্ভবী। বাথরুমে বউয়ের জন্য একটি বাহারি ওয়াশ বেসিন বসিয়ে দিয়েছে নিতাই। তার উপরে একটা ছোট্ট আয়নাও লাগিয়ে দিয়েছে। ঝটপট মুখে চোখে জল দিয়ে উত্তেজনাটা কমাবার চেষ্টা করছিল শামু। হাতে লেগে থাকা শাশুড়ি মায়ের রক্তটা শুধু একবার জিভের ডগায় ঠেকায় সে। আহ, কি স্বাদ! বাথরুমের বাইরে থেকে দরজায় টোকা দেয় পিস্তুত ননদ শ্যামলী। ও বৌদি, একবারটি এদিকে এসো না, ডাক্তারবাবু কি বলবেন বলে ডাকছে। এই কথা শুনে যতদূর সম্ভব নিজের গলার স্বর স্বাভাবিক করে ফেলে শামু উত্তর দেয়, হ্যাঁ, যাই। দ্রুত গামছা দিয়ে মুখটা মুছে ফেলে সে। বাসন্তী পিসি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলেন বিছানায়। মাথায় মস্ত বড় ব্যান্ডেজ, পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে মাথায়।
পাশে ভিড় করে দাঁড়িয়ে আছেন গ্রামের ছোট বড় গিন্নিদের দল। ডাক্তারবাবু গম্ভীর মুখে প্রেসার মাপছিলেন বাসন্তী পিসির। আশেপাশের মহিলাদের মুখে উদ্বেগের থেকেও ছাপিয়ে যেটা ফুটে উঠেছিল সেটার নাম ভয়, আর কাঁপানো ভয়। সত্যি দেখেছিস তুই? সামন্তদের বড় গিন্নি ফিস ফিস করে প্রশ্ন করেন পাশে দাঁড়িয়ে থাকা নির্মলাকে। নির্মলা হলো ঘোষেদের ছোট মেয়ে। হ্যাঁ গো পিসি, স্পষ্ট দেখলুম মায়ের জিভটা লাল, টকটকে লাল, রক্ত গড়িয়ে পড়ছে যেন। বাকিরা শিউরে উঠলেন সে কথা শুনে। জোর হাত কপালে ঠেকালেন কেউ কেউ। এর মধ্যেই ঘিন প্রতিবাদ করার চেষ্টা করে সরকারদের বড় বউ টুম্পা। ধুর, কি দেখতে কি দেখেছে? ও বাচ্চা মেয়ে। ও, আমি বলে বাচ্চা মেয়ে? আর ঠাকুর মশাই দেখলো, নপাড়ার দোক্তা দিদা দেখলো, নারায়ণদের বড় জ্যাঠা দেখলো, বাচ্চু কাকাও দেখলো, সেগুলো কিছু নয় না? অকাট্য যুক্তির সামনে চুপ করে যায় টুম্পা। কান খাড়া করে এই কথোপকথন শুনছিল শামু, আর ক্রমশই তার কৌতূহল জাগার দিয়ে উঠছিল। শাশুড়ি মাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা স্তক ফিসফিস চলছে, সেটা খেয়াল করেছে সে। নিতাইয়ের মুখটাও গম্ভীর। বাইরের বৈঠকখানায় শ্বশুর মশাই আর গায়ের গণ্যমান্য লোকেরা বসে বৈঠক করছে। খুব সাংঘাতিক কিছু ঘটেছে নাকি? প্রবল কৌতূহলে উসখুস করছিল সে। অথচ নতুন বউয়ের পক্ষে আগ বাড়িয়ে কৌতূহল প্রকাশ করাটাও তো ভালো দেখায় না। মায়ের জিভে রক্ত দেখলে কি হবে গো দিদি? প্রশ্ন করে শানপাড়ার রাখাল মণ্ডলের বউ। বয়স হলে কি হবে, বুদ্ধি শুদ্ধিতে মহিলাকে প্রায় নাবালিকা বললেই চলে। সে কি রে বউ, কালীগিরি তান্ত্রিকের ওই গেরাম বন্ধনের কথা শুনিসনি তুই? কালীগিরি তান্ত্রিক যে বলে গেছিল খুতো ভৈরবের পুজো করে যাতে গেরামের কোনো অনিষ্ট না হয়, তাই সে নাকি মন্তর দিয়ে গেরাম বেঁধে দিয়ে যাচ্ছে। যে রাতে মায়ের পিতিষ্ঠে হয় সেই রাতেই শ্মশান থেকে এক ডোম না বাগদি কার একটা মরা এনে তাকে তন্তর মন্তর করে সেই মরার হাতের দুটো আর পায়ের দুটো, এই চারটে হাড় গেরামের চার কোণায় পুঁতে বাঁধন দিয়ে দেয়। কিন্তু কালীতান্ত্রিক এও বলে গেছিল যে তার মন্তরের জোর থাকবে মাত্র ৩০০ বছর। তারপর নির্মলা গ্রামেরই মেয়ে, এসব কথা তার কমপক্ষে ১০০ বারের ওপর শোনা। তবুও ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য প্রশ্ন করে সে। তারপর কি হবে? তারপর কি হবে জানতে চাইছিস রে মেয়ে? ঠুটঠুরে গলায় বলে ওঠেন এক বৃদ্ধা। এতক্ষণ এক কোনায় একটা মোড়াতে নির্জীব হয়ে বসেছিলেন তিনি। কান থেকে প্রেসার মাপার যন্ত্র খুলে শামুর দিকে চাইলেন বর্ষিয়ান ডাক্তারবাবুটি। চিন্তিত স্বরে বললেন, প্রেশারটা অ্যাবনর্মালি ফল করে গেছে বুঝলে। কোনো একটা সাডেন শক থেকে এমন হয় মাঝে মাঝে। মাথার কনকাশনটা চিন্তায় ফেলেছে যদিও। সপ্তাহ দুয়েকের কমপ্লিট বেড রেস্ট লিখে দিয়ে গেলাম। হালকা মুরগি স্টু আর ২ পিস করে সেকা পাউরুটি খাওয়াবে দুবেলাই। যা যা ওষুধ লিখে দিয়ে গেলাম আজ দুপুর থেকেই খাওয়ানো শুরু করে দিও কেমন। ২ দিন অন্তর ব্যান্ডেজ পাল্টে ড্রেসিং করে দিতে হবে। আর ৫ দিন বাদে একবার খবর দেবে অবস্থা জানিয়ে। এই বলে খসখস করে খবরের কাগজের উপরে রাখা একটা প্যাডে ওষুধ লিখতে থাকেন ডাক্তারবাবু। তারপর এইবার হাল ধরেন এদের মধ্যে যিনি বয়স্কতম, মণ্ডলদের সেই ঠানবুড়ি। যে প্রজার অসাবধানতায় তালদিঘির ভৈরবীর নাম খোড়া ভৈরবী, তিনি এই মণ্ডলদেরই পূর্বপুরুষ। ফলে পুরো ঘটনার খুঁটিনাটি বংশ পরম্পরায় তার জানা। ডোম বা বাগদি নয় রে মেয়ে,
কালীতান্ত্রিক যার মরা নিয়ে খুব করেছিল তার নাম ছিল রামাই। সেকালে নাকি নাম করা ডাকাত ছিল সে। তার ভয়ে এই পরগনা থরথর করে কাঁপতো। বলেই একটু দম নেন ঠানবুড়ি, তারপর ফের শুরু করেন। কালীতান্ত্রিক বলে গেছিল যে ৩০০ বছর পর এই পাতনের জোর নাকি ফুরিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তখন নাকি ঠিক এক পূর্ণিমা থেকে পরের অমাবস্যার মধ্যে ওই ৪টে হাঁড়ি এক এক করে মাটির উপরে আসবে। এই বলেই চুপ করে যান ঠান দিদি। কি করে বুঝবো জোর ফুরিয়ে এসেছে কিনা? ভয়ে ভয়ে প্রশ্ন করে রাখাল মণ্ডলের বউ। কালীগিরি তান্ত্রিক বলে গেছিল চিরাতে মায়ের জিবে আপনি রক্ত দেখা যাবে, জানবি যে সেই দিন থেকেই এই চণ্ডাল বন্ধনের জোর শেষ। মায়ের জিবে রক্ত আসা মানে মা বলি চাইছেন। সেই রাতেই মাটির উপরে উঠে আসবে প্রথম হাড়। আর পরে যে রামাই ডাকাতের হাড় নিয়ে তন্তর করেছিল কালীতান্ত্রিক, সে নাকি সেই রাতেই নরক থেকে জেগে উঠে ফের ফিরে আসবে তাল দিঘিতে। এই বলে থামেন ঠান দিদি, খানিকক্ষণ চুপ করে থাকেন, তারপর ফিস ফিস করে বলেন, সে ফিরে আসবে পিশাচ হয়ে। তারপর এক এক করে গায়ের সবার রক্ত মাংস চুষে খাবে সেই দানব। এক একটা করে মন্তরে আর উঠে আসবে, আর সেই পিশাচের গায়ে দুনো বল আসবে, আরো তেজি হবে শয়তানটা। হাঁপাতে থাকেন ঠান দিদি। খানিকক্ষণ চুপ করে থেকে ফের যোগ করেন, আর যেদিন শেষ হাড়টা উঠে আসবে সেই দিন সেই দিন কি হবে ঠান দিদি? এদিন এই তাল দিঘিতে বাপ পিতে মোর ভিটেতে পিদিম জ্বালানোর জন্য একটা লোক থাকবে না রে মেয়ে। এই ১৫ দিনের পর নাকি এই গায়ে কুকুর আর শকুন ছাড়া আর কোনো প্রাণীর ছায়াও দেখা যাবে না। এই বলে চুপ করে যান তিনি। এই আলাপচারিতা শামুর সঙ্গে মন দিয়ে শুনছিলেন আরেকজনও, ডাক্তারবাবু। সব শুনে টুনে তিনি নাকের ভেতর থেকে একটা ঘোত করে শব্দ করে বললেন, যত সব বুজরুকি আর আজগুবি গালগপ্প। হুঁ, মেলা রাত হয়েছে, এবার আপনারা যে যার বাড়ি যান দেখি।
আর এসব গপ্পগাছা বলে রোগীর টেনশন বাড়িয়ে লাভ নেই। আর তুমি শোনো বৌমা, যে কটা ওষুধ বলে দিয়ে গেলাম টাইমে টাইমে খাইও কিন্তু। আর অসুবিধা হলে একটা কল দিও নিতাইকে বলে, ফোন নাম্বার তো জানোই। এই বলে ব্যাগ গুছিয়ে উঠে পড়েন তিনি। ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার ঘন্টা চারেক পর ডাক্তারবাবুর খোঁজে মুখুজ্জে বাড়িতে লোক আসে। তিনি নাকি বাড়ি ফেরেননি তখনো। অনেক খোঁজাখুঁজির পর পরের দিন ভোরবেলা নাগাদ ডাক্তারবাবুর পাত্তা পাওয়া যায় কালীর মাঠের উত্তর পশ্চিম কোণে। অবশ্য ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবুর বডি পাওয়া গেল বললেই চলে। আর তার কোমর থেকে নিচের অংশটা যেন কি একটা খেয়ে গেছে। কে এমন অবস্থা করলো ডাক্তারবাবুর? ঠান্দিদির বলা কথাগুলো কি তাহলে সত্যি? সত্যিই কি রামাই ডাকাত ফিরে এসেছে? এবার তাহলে তালদিঘির বাসিন্দাদের রক্ষা করবে কে? জানতে হলে জুড়ে থাকুন গল্পকল্পের সাথে। আমরা খুব শীঘ্রই ফিরে আসব খোড়া ভৈরবীর মাঠের পরবর্তী এবং অন্তিম খণ্ড নিয়ে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে। ফিরে আসব খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।